হাজার ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা আজও বাড়া গেলেন ৩৭ জন। একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় রেকর্ড ৩,১৯০ জন শনাক্ত। লকডাউনে রাজধানীর পূর্ব রাজাবাজার। করোনা সংকটে কাজে লাগানো হচ্ছে না শিশু হাসপাতালের আইসিইউ শয্যা, কারণ জানা নেই কারো। চট্টগ্রামে কোভিড চিকিৎসায় বেসরকারি হাসপাতালে চরম অব্যবস্থাপনা। পদ্মা সেতুতে বসল ৩১তম স্প্যান। জাজিরা থেকে মাঝ নদীতে টানা ২৯টি স্প্যানে দৃশ্যমান ৪.৫ কিলোমিটারের বেশি। আগামী অর্থবছরের বাজেট ঘোষণাকাল সম্ভাব্য আকার ৫,৬৮,০০০ কোটি টাকা। প্রবাসী আয়ে করোনার ধাক্কা সামলাতে বিশেষ বরাদ্দের দাবি। এবং রংপুর অঞ্চলে এক দশকের মধ্যে ধানের দামের রেকর্ড। সংকটের মধ্যেও লাভের মুখ দেখায় খুশি কৃষক। সরকারের পদক্ষেপের প্রভাব বলছে কৃষি বিভাগ। সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দেশে করোনায় মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। গেল ২৪ ঘন্টায় মারা গেলেন আরও ৩৭ জন। একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় রেকর্ড ৩,১৯০ জন শনাক্ত হয়েছেন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ সময় মাস্ক ব্যবহার এবং হাত ধোয়ার উপর আবারও গুরুত্ব দেওয়া হয়। দেশে করোনা হানা দেওয়ার ৩ মাস পেরিয়ে চতুর্থ মাসে এসে ১,০০০ ছাড়ালো মৃতের সংখ্যা। আগের দিনের সংখ্যার রেকর্ড ভাঙছে, শনাক্ত আর মৃতের পাল্লা ভারী হচ্ছে প্রতিদিন। বুধবার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুলেটিন প্রচার করে স্বাস্থ্য অধিদপ্তর। ১৫,৯৬৫ জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯-এর অস্তিত্ব পাওয়া যায় ৩,১৯০ জনের দেহে। এদিন মারা যাওয়া ৩৭ জন সহ মোট মৃত্যু ১,০১২ জনও গিয়ে দাঁড়ায়। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। এ পর্যন্ত ১,০১২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫%। ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন। ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরার উপর গুরুত্ব দিল স্বাস্থ্য অধিদপ্তর। অবশ্যই বাইরে আসলে মাস্ক ব্যবহার করতে হবে এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, এই সবগুলি হলো নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রধান অবলম্বন। গত ২৪ ঘন্টায় এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৫৬৩ জন সহ এ পর্যন্ত মোট ১৫,৮১৯ জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের স্বাস্থ্য বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আফজাল হোসেন। ৯৫তম দিনে এসে আমরা দেখছি যে দেশে করোনায় মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় কিন্তু ৭৫,০০০। আমরা যদি শুরুতেই আজকের দিনের বাংলাদেশের করোনার সার্বিক চিত্র যদি দেখি, তাহলে দেখতে পাবো যে আজকে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,৯৬৫টি। ৩,১৯০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সবশেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,০১২ জনে। সবশেষ ২৪ ঘন্টায় সুস্থতার খবর যেটি আমরা দেখছি যে ৫৬৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫,৮৯৯ জন। ৮ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপরে ১ মাস পর্যন্ত অর্থাৎ ৮ এপ্রিল পর্যন্ত সংক্রমণের হারটি একেবারেই স্বাভাবিক ছিল। ৮ এপ্রিলের পরই কিন্তু আমরা দেখছি যে লাফিয়ে সংক্রমণের হার বেড়েছে, এখনও যেটি বাড়ছে এবং ১০ জুনে এসে যেটি দেখছি যে আমরা সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪,৮৬৫ জনে। ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত সংক্রমণের হারটি কিন্তু ২০ থেকে ২১-এর মধ্যেই সংক্রমণের হার ছিল। ১০ জুন আগের রেকর্ড ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে গিয়ে আমরা দেখছি যে আজকে রোগী শনাক্ত হয়েছিলেন ৩,১৯০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার দেখি তাহলে দেখতে পাবো যে নারী শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ২৩% এবং পুরুষ মৃত্যুর হার কিন্তু ৭৭%। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন হচ্ছে ৫১ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তি, তারা হচ্ছেন ২৯.৬২%। স্বাস্থ্য অধিদপ্তর বারবারই বলছেন যে নিজে সচেতন হতে হবে, নিজে সচেতন থাকলে, পরিবার পরিজনকে সচেতন করলেই কেবলমাত্র করোনার যে সংক্রমণ সেটি থেকে আমাদের মুক্তি মিলবে। করোনা মহামারীতে যখন আইসিইউ নিয়ে হাহাকার, তখন ৭০ কোটি টাকা ব্যয়ে প্রস্তুত ১০টি আইসিইউ শয্যা পড়ে আছে অবহেলায়। ঢাকার
শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা শয্যাগুলো কেন ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে না সে প্রশ্ন খোদ আইসিইউ প্রধানেরই। হাসপাতাল পরিচালক দিলেন নানা অজুহাত। রাশেদ লিমনের রিপোর্ট। গত বছরের শুরুর দিকে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও শিশু হাসপাতালের যৌথ অর্থায়নে তৈরি হয় এই বর্ধিত অংশ, যেখানে রয়েছে একটি অপারেশন থিয়েটার, ৮ শয্যার পোস্ট অপারেটিভ ওয়ার্ড, ৪ শয্যার সার্জিক্যাল আইসিইউ ও ৬ শয্যার এইচডিইউ ইউনিট। এর মধ্যে ওটি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডের কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে থেমে আছে সার্জিক্যাল আইসিইউ ও এইচডিইউ ইউনিটের কাজ। অথচ আইসিইউ শয্যার অভাবে একের পর এক নিভে যাচ্ছে কোভিড রোগীদের প্রাণের প্রদীপ। খোদ আইসিইউ প্রধানই জানে না কি এর রহস্য। কি ধরনের আইসিইউ হচ্ছে এই সম্পর্কে আমাদের কাছে কোনো রকমের তথ্য দেওয়া হয় না এবং তথ্য নাই, কোনো কাগজপত্র আমার কাছে নেই। তদারকি তো ডেফিনেটলি, যেহেতু আমি বিভাগীয় প্রধান, এই আইসিইউটা আমিই দেখব। সো সেই হিসেবে তো অবশ্যই আমার জানার অধিকার আছে বা আমার জানা উচিত, বাট সেটা আমি জানতে পারিনি বা এনিওয়ে এখনও পর্যন্ত সেটা শুরু হয় নাই। এই করোনার সময় যদি আমরা এটাকে শুরু করতে পারতাম তাহলে কিন্তু এটা কাজে লাগতো। ৬ মাস ধরেই কাজ বন্ধ। হাসপাতাল পরিচালক তারপরও দোহাই দিলেন করোনার। এখনো তো যে রয়েছে, এখন এই জানালার মধ্যে রয়েছে যে করার কথা, সেই করোনা আক্রান্ত হয়ে তার মাও মারা গেছে, সে অবস্থা খারাপ, সে এখন নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে বসে রয়েছে। তাহলে মানে একজনের জন্য তো থেমে থাকার কথা না, এটা টেক ওভার করে অন্যভাবে করাটা যায় না বিকল্প? না, এখন কেমনে করবেন? এই যে জানালার মধ্যে শেষ করতে পারেনি এরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। শিশু হাসপাতালে জি, একটা প্রজেক্ট সমাজ কল্যাণের সঙ্গে যৌথভাবে শিশু হাসপাতাল ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজটা করতেছে। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা কথা বলবো কালকে। দেশে কোভিড চিকিৎসায় বরাদ্দকৃত আইসিইউ শয্যার সংখ্যা ৩৯৯টি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা রোগীদের জন্য নতুন করে বরাদ্দ দেয়া ৩টি হাসপাতালই নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে হোলি ক্রিসেন্ট চালু হলেও তেমন কোনো সুবিধাই পাচ্ছেন না রোগীরা, আর বাকি দুটি কখন চালু হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানবো পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। আমরা একদম না খেয়ে উপবাস, এখানে দোকানও কিছু পাইনি। আমরা অনেক কষ্ট থেকে কারোর কাছে আন্তরিকতাটা পাইলাম না, এটা একটা বড় দুঃখ আমাদের। 14 দিনে 400 টাকা পাইছি ভাত খাওয়ার জন্য, মানে একবেলা খাইছি আর একবেলা খাইনি, এরকম অবস্থা গেছে। নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন বেসরকারি হোলি ক্রিসেন্ট হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয়রা। 1 জুন থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য নতুন করে হাসপাতালটি কার্যক্রম শুরু করে। একদিকে যেমন ডাক্তার স্বল্পতা, তেমনি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংকট প্রকট। পাশাপাশি 10টি আইসিইউ থাকলেও অক্সিজেন স্বল্পতার কারণে শুরু করা যায়নি সংকটাপন্ন রোগীদের সেবা। চিকিৎসা কার্যক্রমের সাথে জড়িতদের অভিযোগের শেষ নেই। এছাড়া আইসিইউ সমৃদ্ধ বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল এবং ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে সরকার কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করলেও এখনও সেবা কার্যক্রম শুরু করতে পারেনি হাসপাতাল দুটি। আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে সিলিন্ডারগুলো বাড়াইছি। আমাদের যে ম্যান পাওয়ারগুলো বিভিন্ন উপজেলা থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে। পাশাপাশি হঠাৎ করে একটা নতুন জায়গায় তাদেরকে সেট আপ করতে আমাদের একটু সময় লেগেছে। প্রতিনিয়ত এখানে রোগী পাচ্ছি, কিন্তু আমরা রোগীদেরকে নিরাশ করে আমাদের ফিরাই দিতে হচ্ছে। কারণ আমাদের এখানে আইসিইউ আছে, কিন্তু এখনো পর্যন্ত আইসিইউ ফুল সেটআপে শুরু করার মতন জনবল, অর্থবল এখানে নেই। বিশেষজ্ঞ ডাক্তার ও জনবল সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিএমএ সভাপতি। আমরা সবচেয়ে বেশি যে সংকটের সম্মুখীন হচ্ছে তার মধ্যে হলো চতুর্থ শ্রেণীর স্টাফ পাওয়া যাচ্ছে না। তবে স্বাস্থ্য সেবায় ৮০% কাজ সম্পন্ন হবার দাবি সিভিল সার্জনের। চট্টগ্রামের স্বাস্থ্য সেবার জন্য মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো প্রতিপালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং অলরেডি আমাদের প্রায় ৮০% কাজ সম্পন্ন হয়েছে। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কারখানা পর্যায় থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ করা সত্ত্বেও শুধুমাত্র ডিলারের মজুদ এবং কৃত্রিম সংকটের কারণেই অক্সিজেন সিলিন্ডারের দাম কয়েক গুণ বেড়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান তদারকিতে এসে এসব তথ্য পেয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানবো কমলদের রিপোর্টে। করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় বেড়েছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। এই সুযোগকে কাজে লাগিয়ে ফায়দা লুটছে সিন্ডিকেট চক্র। 12 থেকে 16,000 টাকার অক্সিজেন সিলিন্ডারের দাম রাখা হচ্ছে 30,000 টাকার বেশি। এই অবস্থায় বুধবার সকালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠান তদারকিতে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে বের হয়ে আসে অক্সিজেন সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য। বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে, বেসরকারি প্রতিষ্ঠান যারা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন প্রস্তুত করে, তাদের কাছ থেকে তারা
গোপনভাবে মেডিকেল টাইপ যে অক্সিজেন আছে সেটা কোয়ালিটি বা কমপ্লায়েন্স মেনটেন না করে সেগুলো রিফিল করছে এবং সেগুলো চড়া দামে ক্রেতাদের কাছে বিক্রি করছে। মানহীন যে অক্সিজেন বিক্রি করছে সেটাও কিন্তু একটি স্বাস্থ্যঝুঁকি হতে পারে। প্রতিদিনই চাহিদা অনুযায়ী 350 ছোট এবং 300 বড় সাইজের অক্সিজেন ভর্তি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। প্রেসক্রিপশন অনুযায়ী দেওয়া হয় এইসব অক্সিজেন। অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠানের দাবি, বর্তমানে অক্সিজেনের কোনো সংকট নেই, শুধুমাত্র একটি অংশ অপ্রয়োজনীয়ভাবে বাসায় মজুত করেছে অক্সিজেন সিলিন্ডার, আরেকটি অংশ কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে তার দাম বাড়িয়েছে। সরবরাহকারীর পক্ষ থেকে কোনো দাম বাড়ানো হয়নি বলে দাবি করা হয়েছে। রেগুলার গ্যাসের কোনো সংকট নেই, গ্যাস আছে অ্যাভেলেবেল, সিলিন্ডারের সংকট আছে, নতুন যদি কেউ কিনতে যায় সেটা সংকট আছে। তবে মাঠের চিত্র পুরো ভিন্ন, অনেকগুলো পাওয়া যাচ্ছে না অক্সিজেন সিলিন্ডার, পাওয়া গেল দাম অনেক বেশি। প্রায় এখান থেকে রিফিল নিয়ে যায়, এখন ওনারাও আজকে কয়েকদিন থেকে ওখান থেকে সাপ্লাই দিতে পারছে না বিধায় ওনারা গ্যাসটা রিফিল করে আমরা নিয়ে যেতে পারছি না, যার জন্য আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখন চট্টগ্রামে বর্তমানে 3000-এর বেশি করোনা রোগীর পাশাপাশি আরও কয়েক হাজার শ্বাসকষ্টের রোগী রয়েছেন যাদের অক্সিজেনের প্রয়োজন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা ভাইরাস মহামারীর পরিপ্রেক্ষিতে রাজধানীর প্রথম এলাকা হিসেবে পরীক্ষামূলকভাবে পূর্ব রাজাবাজারে পুরোদমে কার্যকর করা হয়েছে লকডাউন। জরুরি সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী আর সংবাদকর্মী ছাড়া এলাকাটি থেকে কাউকেই বের হতে দেয়া হচ্ছে না। তবে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তৎপরতা ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। রাজধানীর পূর্ব রাজাবাজারে এক অন্য সকাল। লকডাউনে বদলে গেছে চেনা রূপ। অলিতে গলিতে নেই আগের দিনের মতো মানুষের কোলাহল। এলাকার 8টি প্রবেশপথের 7টি পুরোপুরি অবরুদ্ধ। একটি মাত্র গেট শিথিল আছে কেবল জরুরি প্রয়োজনে বের হওয়ার জন্য। সেখানে মোতায়েন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খোলা থাকা একমাত্র গেটে দিনের শুরুতে বেশ জটলা। জরুরি সেবার বাইরে থাকা সরকারি বেসরকারি চাকুরিজীবী সহ অনেক কর্মজীবী চেষ্টা করেন কর্মস্থলে যাওয়ার, কিন্তু চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মী আর গণমাধ্যমে কর্মরত ব্যক্তি ছাড়া আর কারোর বাইরে যাওয়ার অনুমতি মেলেনি। বিষয়টি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পাশের রুমে 2টা আছে, একজন ড্রাইভার, তার স্যারের বলছে যে স্যার আমার তো কালকে যেতে দেবে না, তাই আমি কি করবো, তারপর তুমি চলে আসো আমার বাসায়। আমি হসপিটালে জব করি, যেহেতু সেবায় মানুষের কল্যাণে, এই কারণে হয়তো ওনারা আমাকে বের হতে সুযোগ দিয়েছে। আমরা যদি 14 দিন যদি লকডাউনে থাকি তাহলে আমাদের কি চাকরি থাকবে কি না? 15 দিনের মাথায় আমি সব বের হয়ে গেলাম, আমার ভিতরে সব ঢুকলো, বাইরের যে ইফেক্টেড ছিল ও তো আমার ভিতর ঢুকে গেল, তাহলে আমাকে আবার 14 দিন আটকাবে? এই সলিউশনকে আমরা মানি না, এটা স্বাগত জানাই না। লকডাউনের প্রথম দিন নাগরিকদের অনেকে কেনাকাটা করেন অনলাইনে। ছিল বিশেষ ব্যবস্থায় পণ্য সরবরাহ, বেশ তৎপর পরিচ্ছন্নতা কর্মীরাও। লকডাউন নিয়ে বাসিন্দাদের মতের ভিন্নতা থাকলেও প্রথম দিন নাগরিকদের সহযোগিতা সন্তোষজনক বলেই দাবি প্রশাসনের। স্বাস্থ্যসেবার সাথে যারা জড়িত, ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, এদেরকে আমরা ছাড় দিচ্ছি এবং যে সমস্ত মিডিয়া কর্মীরা যারা এখনো কর্মরত আছে ভিতরে থাকে তাদেরকে আমরা অফিসে যাওয়ার জন্য সুযোগ দিয়েছি। এছাড়া ইমার্জেন্সি যদি কারো একেবারে ডাক্তারের কাছে যেতে হবে, এরকম যদি কোনো সিচুয়েশন থাকে, কারো আত্মীয় স্বজন লোকজন মারা গিয়েছে, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা তাদেরকে ছাড় দিচ্ছি। এলাকার নাজরিন স্কুল অ্যান্ড কলেজে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। সেখানে স্থাপন করা হয়েছে নমুনা সংগ্রহে বোধ, ব্যবস্থা আছে আইসোলেশন সেবা। দেশে কোভিড-19-এর ঊর্ধ্বমুখী সংক্রমণ কমাতে এলাকাভিত্তিক লকডাউনের যে পরিকল্পনা নিয়েছে সরকার, তা বাস্তবায়নে কাজে লাগানো হবে পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতা। প্রাথমিকভাবে আগামী 14 দিন ঘরেই থাকতে হবে এখানকার প্রায় 50,000 বাসিন্দাকে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জনভিত্তিক লকডাউন করা হলে তা বাস্তবায়নের জন্য প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজধানীর ওসমানী উদ্যানের সৌন্দর্য বর্ধনের বিভিন্ন নির্মাণাধীন কাজ পরিদর্শন করে বিকেলে সাংবাদিকদের কথা বলেন তিনি। লকডাউন বাস্তবায়ন কমিটি এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ সরকারের নির্দেশনা পেলেই কাজ শুরু করার কথাও জানান মেয়র। কেন সময়ে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজের ধীর গতি রয়েছে জানিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, এসব কাজ দ্রুত বাস্তবায়নে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। আগামী দিনে নগরবাসীকে ডেঙ্গুর ভয়াবহতা দেখতে হবে না জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে এডিস মশা নিধনে কাজ শুরু হয়ে গেছে। আমাদের মানসিক প্রস্তুতি রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কার্যপরিধি নির্ধারণ না করলে আমরা সেটা ব্যাপারে বলতে পারছি না। কিন্তু আমরা কার্যপরিধি পেলে আমরা কর্মপরিকল্পনা নিব এবং সেই কর্মপরিকল্পনার আওতায় আমরা বাস্তবায়ন করব। ঢাকাবাসী এর সুবিধাগুলো
অচিরেই উপলব্ধি করতে পারবে। এর পরিবর্তনের প্রতিফলনটা ইনশাল্লাহ তারা পাবে এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে এবার ডেঙ্গুর সেরকম কোনো প্রকোপ ইনশাল্লাহ আমরা হতে দিব না। করোনার সংক্রমণ বাড়ায় দেশের বিভিন্ন স্থানে লকডাউন, এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথাও কোথাও রেড জোন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সে খবরই আমরা জানবো। খুলনায় আছেন সহকর্মী তরিকুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী। প্রথমে যাব খুলনায় তরিকুলের কাছে। ধন্যবাদ ইমদাদ। খুলনায় গত 1 তারিখ থেকে সাধারণ ছুটি, 31শে মে থেকে সাধারণ ছুটি প্রত্যাহারের পর খুলনা কিন্তু ক্রমেই প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পর্যন্ত 241 জন করোনা রোগী শনাক্ত হয়েছে খুলনা জেলাতে। আমরা যেটি দেখেছি যে সাধারণ ছুটি যখন ঘোষণা ছিল 2 মাস 5 দিন, সেই কয়দিন কিন্তু খুলনায় সংক্রমণের হার কিন্তু খুব বেশি ছিল না। তবে গত 10 দিন যে সংক্রমণের হার আমরা দেখতে পাচ্ছি, প্রতিদিন 15 থেকে 20 জন করে খুলনা মহানগরীতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকালও প্রায় 25 জন আক্রান্ত হয়েছিল। তো আমরা এই উপজেলা ভিত্তিক যদি আমরা হিসাব করি তাহলে খুলনা দিঘলী উপজেলায় 25 জন এবং খুলনা রূপসা উপজেলায় 18 জন এবং খুলনা মহানগরীতে রয়েছে 166 জন করোনা আক্রান্ত রোগী। তো আমরা এইসব দিক বিবেচনা করে আবারও খুলনায় কিন্তু আগামীকাল থেকে সকল দোকানপাট, মার্কেট সবই কিন্তু বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে খুলনা জেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে আগামীকাল থেকে যে মার্কেটগুলো বন্ধ থাকবে, যেখানে লোক সমাগম বেশি হয়ে থাকে, সেই সব জায়গায় কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এর পাশাপাশি শুধুমাত্র খাদ্যপণ্য, জরুরি ওষুধ সহ যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, শুধুমাত্র সেসব দোকানগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা যেটি দেখেছি যে বিশেষ করে মোটরসাইকেল যেখানে একাধিক লোক চলাচল করে, তাদেরকে আজকে থেকে বেশি একজনের বেশি চলাচল করলেই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে ফাইন দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যারা মাস্ক ব্যবহার করছে না, যারা নিয়ম মানছে না, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মানছে না, তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে এবং ইতিপূর্বে গত 3 দিন আগে কিন্তু খুলনা জেলা প্রশাসকের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা হয়েছিল এবং সেখানে 1 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছিল। এর পরবর্তীতে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় মাস্ক ব্যবহার সঠিকভাবে না করার কারণে কিন্তু অনেককেই জরিমানা করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া খুলনায় আগামীকাল থেকে কিন্তু সন্ধ্যা 6টার পর থেকে পরবর্তী দিন 7টা পর্যন্ত প্রতিদিন এরকম 14 দিন এখানে মানুষ কিন্তু ঘর থেকে বেরোনোর নিষেধ করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এর কারণ তারা বলেছে যে শুধুমাত্র জরুরি প্রয়োজন এবং স্বাস্থ্যসেবা এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো কেনাকাটা প্রয়োজন রয়েছে, শুধুমাত্র সেগুলো ছাড়া মানুষ যেন ঘর থেকে না বেরোয়, এরকম একটি নির্দেশনা আনা হয়েছে এবং খুলনা জেলাতে কিন্তু সব জায়গায় কিন্তু একই ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি খুলনা বিভাগেও কিন্তু প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং খুলনা বিভাগে এই পর্যন্ত প্রায় সহস্রাধিক আক্রান্ত সংখ্যা। তবে খুলনা যে পিসিআর ল্যাব রয়েছে একটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে কিন্তু আরও একটি পিসিআর মেশিন স্থাপনের জন্য বলা হয়েছে। তবে সংশ্লিষ্টরা যেটি বলছেন যে খুলনা মেডিকেল কলেজে ল্যাব থাকলেও সেখানে কিন্তু টেকনিক্যাল যে সাপোর্ট সেগুলো কিন্তু অভাব রয়েছে এবং যারা এই পরীক্ষা নিরীক্ষার কাজে নিয়োজিত শুধুমাত্র স্বল্প জনবল দিয়ে এভাবে প্রতিনিয়ত যে করোনা ভাইরাস সংক্রমণের যে কাজগুলো করা হচ্ছে যে সেগুলো কিন্তু করা সম্ভব হয়ে উঠছে না। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ইমদাদ খুলনা থেকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যে বিভিন্ন জায়গায় যে আগামীকাল থেকে যে আইন কার্যকর হচ্ছে মার্কেট বন্ধ সহ তার সর্বশেষ খবর। চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় উজ্জ্বল চক্রবর্তীর কাছে। পরবর্তী সময়ে 31 মার্চ পর্যন্ত সেটা কিন্তু সময়সীমা ছিল, পরবর্তী সময় কিন্তু সেটাকে বাড়িয়ে কিন্তু করা হয়েছিল। কিন্তু গত 1 তারিখ যে সারা দেশের ন্যায় কিন্তু ব্রাহ্মণবাড়িয়া যে করোনা পরিস্থিতির কারণে যে সারা দেশে যে সীমিত আকারে লকডাউন তুলে দেওয়া হয়েছে সেটা কিন্তু চলমান আছে। কিন্তু সেই পরিস্থিতির মধ্যে কিন্তু আপনাকে জানিয়ে রাখি ব্রাহ্মণবাড়িয়া এখন পর্যন্ত প্রায় 6000 লোকের কাছ থেকে কিন্তু নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে প্রায় 5000 লোকের কিন্তু নমুনা ফলাফল ইতিমধ্যে এসেছে। তার মধ্যে 340 জনের মতো আক্রান্ত হচ্ছে। তাদের মধ্যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে 4 জন মৃত্যুবরণ করেছে। আজকেও 2 জন করোনা উপসর্গ নিয়ে নাসিরনগর এবং নবীনগরে 2 জন মারা গেছেন। তাদের শরীর থেকে কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে কিন্তু যে ব্রাহ্মণবাড়িয়া শহরের যে বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু যে চলাচলের ক্ষেত্রে সেটি কিন্তু সামাজিক দূরত্ব কিন্তু মানা হচ্ছে না। তার প্রেক্ষাপটে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন কিন্তু জেলা প্রশাসন যে ম্যাজিস্ট্রেট যে টিম আছে অর্থাৎ প্রায় 8 থেকে 10 দিন প্রতিনিয়ত শহরের বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু কাজ করছেন। যারা সামাজিক দূরত্ব মানছেন না, স্বাস্থ্যবিধি অর্থাৎ মাস্ক ব্যবহার করছেন না, নিরাপদ দূরত্ব বজায় রাখছেন না, তাদের কিন্তু জরিমানা করা হচ্ছে। এর একই পর্যায়ে কিন্তু যে শহরের যে দোকানপাট সেটি কিন্তু সীমিত আকারে বলতে সকাল 10টা থেকে কিন্তু বিকেল 4টা পর্যন্ত তাদেরকে দোকান খোলা রাখতে বলা হয়েছে এবং যে দোকানপাটগুলো খোলা থাকবে সেগুলো প্রত্যেকটিতে স্বাস্থ্যবিধি মানার জন্য কিন্তু তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু জেলার বর্তমান যে করোনা পরিস্থিতি সেটা কিন্তু দিন দিন অবনতির দিকে যাচ্ছে, যার কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আবারও ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউনের চিন্তা ভাবনা করা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াতুল্লাহ খানের সাথে, তিনি আমাকে জানিয়েছেন আগামীকাল বৃহস্পতিবার কিন্তু তারা করোনার যে নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কমিটির বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠক কিন্তু মূলত জেলাতে কোন কোন এলাকায় লকডাউন করা হবে সেটি কিন্তু ঘোষণা করা হবে। তারপরে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যেহেতু জেলার আক্রান্ত সংখ্যা বাঞ্ছারামপুর এবং নবীনগর কসবা বিভিন্ন এলাকায় বেশি, সেই এলাকা কিন্তু সীমিত আকারে কিন্তু সেগুলোতে কিন্তু লকডাউনের চিন্তা ভাবনা তারা করছেন, যেটা আগামীকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। তো সার্বিকভাবে যে বর্তমান যে ব্রাহ্মণবাড়িয়ার যে করোনা পরিস্থিতি এই ছিল আমার কাছে সর্বশেষ। ইমদাদ। উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী এবং এর আগে খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম, তারা জানাচ্ছিলেন এলাকাভিত্তিক লকডাউনের সবশেষ খবর। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবানের 2টি উপজেলাকে রেড জোন ঘোষণা করে শুরু হয়েছে লকডাউন। একই কারণে নোয়াখালীর সদর ও বেগমগঞ্জে চলছে দ্বিতীয় দিনের মতো লকডাউন। এদিকে রেড জোন হিসেবে খ্যাত নারায়ণগঞ্জের 3 এলাকার পরীক্ষামূলক লকডাউন প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বান্দরবানের সদর ও রোমা উপজেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এরপর থেকেই জোরদার করা হয় পুলিশ ও সেনা টহল। এসব এলাকায় ওষুধের দোকান ব্যতীত সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তবে সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার কাঁচা বাজার ও মুদি দোকান সীমিত আকারে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে। নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় চলছে দ্বিতীয় দিনের মতো লকডাউন। কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট, বাড়ানো হয়েছে র্যাব ও সেনাবাহিনীর তৎপরতা। তবে লকডাউনের আওতামুক্ত রয়েছে জরুরি সেবা। এদিকে প্রত্যাহার করা হয়েছে নারায়ণগঞ্জের 3টি এলাকার পরীক্ষামূলক লকডাউন। গত 7 জুন রেড জোন চিহ্নিত করে শহরের আমলাপাড়া, জামতলা ও ভুইগড়ের রূপায়ণ টাউন এলাকাকে 15 থেকে 21 দিনের জন্য লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। পরে ওই এলাকায় সংক্রমণের হার কম দাবি করে তৃতীয় দিনের মাথায় লকডাউন তুলে নেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর ডিজি মহোদয় ছিলেন আমাদের সাথে মিটিংয়ের মাধ্যমে যেটা আসলো, আমাদের যেখানে রোগীর পরিমাণ বেশি সেই জায়গাটাকে প্রথমে দেখতে বলেছে। পরিস্থিতি বিবেচনায় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। যে হেলিকপ্টার সন্ত্রাস দমনে ব্যবহৃত হতো তা ব্যবহার হচ্ছে এখন করোনা যুদ্ধে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একটি হেলিকপ্টারকে সংকটাপন্ন ফ্রন্ট লাইনারদের আনা নেয়ার উপযোগী করে গড়ে তুলেছে। যোগাযোগ বিচ্ছিন্ন দেশের প্রত্যন্ত এলাকা থেকে সংকটাপন্ন রোগীদের ঢাকায় নিয়ে আসার কাজও শুরু করেছে র্যাবের এয়ার উইং। এসএম সালাউদ্দিনের ক্যামেরায় আজহার লিমনের রিপোর্ট। দেশের প্রত্যন্ত অঞ্চলে করোনা আক্রান্ত সম্মুখ সারির এক যোদ্ধা সংকটাপন্ন, তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসতে তৎপর র্যাবের এয়ার উইং। বেল 407 মডেলের ছোট্ট এই হেলিকপ্টারে করোনার এই পরিবর্তিত সময় সংযোজন করা হয়েছে অক্সিজেন সিলিন্ডার। আছে করোনা সংকটাপন্নদের জন্য স্পেশাল ভেন্টিলেটর। উইং পরিচালক বলছেন, ঢাকা থেকে দূরত্ব ভেদে দেশের যে কোনো জেলা থেকে 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে সংকটাপন্নদের পৌঁছে দিতে সক্ষম এই কপ্টার। মেডেভ্যাক করার জন্য মেডিকেলে কনভার্টেড এয়ারক্রাফট, এই এয়ারক্রাফটে আমরা 2টো রোগী পরিবহন করতে পারি। এখানে একটি দিয়ে আপনাদের দেখানো হচ্ছে, আরেকটি স্ট্রেচার উপরে লাগে এবং আমাদের ডাবল সেট মেশিন আছে। এখানে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, যেটার মাধ্যমে ইলেকট্রিক্যালি হেলিকপ্টার কারেন্টের থেকে এটা অক্সিজেন নিজে জেনারেট করে এবং সেটা প্রেশারের নর্মালি হলে এইভাবে আমরা দিই। যদি রোগীর অবস্থা খারাপ হয়, এখানে আমাদের পোর্টেবল ভেন্টিলেটর অথবা বাইপ্যাপ মেশিন রাখা হয়, যেটা অনেকটা যে ডুবুরিদের মুখোশের মতো। এই অপারেশন কার্যক্রম অব্যাহত রাখতে দায়িত্ব নিয়েছেন 5 জন পাইলট। তবে সংক্রমণ ঝুঁকি কমাতে প্রতি ফ্লাইটে দায়িত্ব পালন করছেন 1 জন করে। এটাকে আমরা একটা পরিপূর্ণ এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ডিক্লেয়ার করেছি। করোনাকে ভয় পাবেন না,
আমি যেমন আজকে যুদ্ধ করছি, বাংলাদেশে আরও হেলিকপ্টার, আর্মির হেলিকপ্টার কাজ করছে, বিএফের হেলিকপ্টার কাজ করছে। ইনশাআল্লাহ দেশের প্রত্যন্ত কোনো অঞ্চলে কোনো ফ্রন্ট ফাইটারকে বিনা চিকিৎসায় মারা যেতে আমরা দিব না। এরই মধ্যে সংকটাপন্ন 3 জন রোগীকে ঢাকায় আনার কাজ করছে র্যাবের এয়ার উইংয়ের ছোট্ট এই কপ্টারটি। মানুষ মানুষের জন্য, কিন্তু মহামারীর এই পরিবর্তিত সময়ে যেন অনেক কিছুই ফিকে হয়ে গেছে। ভয়, শঙ্কায় কিংবা অজ্ঞতায় যখন মানুষ হিসেবে মানুষের দায়িত্ব না পালন করার খবর আসছে, তখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এই প্রয়াস নিশ্চয়ই মানবতার বিচারে ভিন্ন গুরুত্ব বহন করে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা করে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শেষ স্প্যানটি বসল আজ। 31তম এই স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর মাঝ নদীর সাথে সংযোগ ঘটল জাজিরার। ফলে জাজিরা থেকে মাঝ নদী পর্যন্ত একসাথে দৃশ্যমান এখন টানা 29টি স্প্যান। সব মিলে সেতু দৃশ্যমান 4650 মিটার। এরপর থেকে বাকি সব স্প্যান বসবে মাওয়া প্রান্তে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। অনেক দূর থেকে তাকালে মনে হয় সরু চুলের মতো একটা লম্বা রেখা নদীর উপর এপাশ থেকে ওপাশ চলে গেছে। মধ্যখানে শুধু একটা স্প্যানের বিরতি। জাজিরা পারে টানা বসানো আছে 16টি স্প্যান। মাঝের একটির বিরতির পর মাঝ নদীতে আবারও টানা বসানো আছে 12টি। এবার মাঝেরটি বসানোর পালা। বুধবার সকাল 9টায় মাওয়ার ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে 3.5 কিলোমিটার দূরত্বে রওনা দেয় ট্রেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নদীর তীব্র স্রোত। মূল নদীতে স্রোতের বাধা পেরোনোর পর আবারও ট্রেন আটকে যায় নদীর তলদেশের পলির কারণে। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আবারও শুরু হয় কাজ। দুপুর 1টা নাগাদ স্প্যান নিয়ে আসা যায় নির্ধারিত পিলারের কাছে। শুরু হয় বসানোর তৎপরতা। সাম্প্রতিক সময়ে অন্য স্প্যানগুলো বসাতে 2 দিন করে সময় নেওয়া হলেও দিনে দিনে বসিয়ে ফেলার চেষ্টা করা হয় 31তম স্প্যানটি। স্বাস্থ্যবিধি মেনে ইয়ার্ড থেকে নিয়ে এসে পিলারের উপর তুলতে সব মিলে সময় লাগে 7 ঘন্টার বেশি। 31তম স্প্যানটি স্থাপনের মধ্য দিয়ে সেতু 4650 মিটার দৃশ্যমান, আর বাকি থাকলো 10টি স্প্যান। স্প্যানটির ফলে এখন জাজিরার শেষ পিলারটি থেকে শুরু করে মাওয়ার দিকে টানা 29টি স্প্যান দৃশ্যমান করা হলো। মাওয়া প্রান্তে বসানো আছে মাত্র 2টি। সেতুর 41টির মধ্যে যে 10টি স্প্যান বাকি আছে তার সবগুলোই এরপর বসানো হবে মাওয়া প্রান্তে। বর্ষা এখনো শুরু হয়নি, তবে পদ্মার প্রবল স্রোত তার অস্তিত্ব জানান দিতে শুরু করেছে। 31তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে জাজিরা প্রান্ত থেকে মাঝ নদী পর্যন্ত স্প্যান বসানোর কাজ শেষ। তবে মাওয়া প্রান্তে যে 10টি স্প্যান বাকি আছে, চলতি বছরের মধ্যে সেগুলো বসাতে হবে প্রবল স্রোতের সঙ্গে পাল্লা দিয়েই। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। করোনায় দিশেহারা অর্থনীতি, কর্মহীন হয়ে পড়েছে বিশাল জনগোষ্ঠী, থেমে গেছে জীবনের স্বাভাবিক গতিও। এমন সব কঠিন সংকটের মধ্যেই নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছে সরকার। কেউ মনে করছেন এটি হওয়া দরকার টিকে থাকার বাজেট, আবার কারো মতে সংকট থেকে উদ্ধার নয়, বাজেটে মনোযোগ দিতে হবে উত্তরণের কৌশল নির্ধারণে। যদিও সরকার বাজেট ভাবনায় প্রাধান্য পাচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান ইস্যুই। জুবের ফয়সালের রিপোর্ট। আয় নাই, লকডাউনের পর কোনো আয়টাই কিছু নাই। আজহার মিয়া 4 বছর ধরে তুরাগের বুকে চলমান বৈঠার উপর টিকে আছে তার 5 জনের সংসার। করোনাকালীন দীর্ঘ সময়ে আয় নেমেছে শূন্যে, জমানো পুঁজি শেষে এখন একেবারেই নিঃস্ব। করোনা ঝড়ে দেশ জুড়ে কর্মহীন বহু মানুষ, অর্থনীতির সূচকে সূচকে ছন্দপতন। এর মধ্যেই নিয়ম করে উপস্থিত রাষ্ট্রীয় আয় ব্যয়ের বাৎসরিক খতিয়ান, বাজেট ঘোষণার ক্ষণ। জীবন আর জীবিকার তাগিদে বিশ্ব জুড়ে প্রতি মুহূর্তেই বদলাচ্ছে নীতি আর কৌশল। এই দুর্যোগে সচ্ছল জনগোষ্ঠীর লড়াই করার রসদ থাকলেও প্রান্তিক মানুষগুলো অনেকটাই অসহায়। এমন বাস্তবতায় দেশের সর্বস্তরের মানুষের চাওয়া বাজেট হোক শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা আর কর্মসংস্থান নিশ্চিতের চাবিকাঠি। দাবি উঠেছে সরকারি নীতির ধারাবাহিকতা, অর্থ ব্যয়ে স্বচ্ছতা, শ্রমিক স্বার্থ সুরক্ষা আর কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতেরও। যারা ধনী, যারা বড় লোক, ওরা তো 2-4 মাস খাওয়ার মতন টাকা সবসময় থাকে। এমপ্লয়মেন্ট করার ক্ষেত্র সরকার তৈরি করেছে। এই ক্ষেত্রগুলো শেষ হলেই কিন্তু আমাদের যে গ্যাপটা এই 6 মাস বা 4 মাসে তৈরি হয়েছে ঘুচে যাবে। রপ্তানি আদেশ অনেক বাতিল হওয়ার পরও কিন্তু আমরা এখনো কোনো শ্রমিক ছাঁটাই করিনি। শিল্প
স্বাস্থ্যসহ কৃষি খাতগুলো আছে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে আসলে বাজেট তৈরি করা উচিত। নীতি নির্ধারকদের মতে আপৎকালীন ধরে নিয়ে উৎপাদন বহুমুখীকরণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে মুদ্রা ও রাজস্ব নীতির সমন্বয় করতে হবে বাজেটে। যে বাজেটটি হবে উপস্থাপিত হবে সেটা আমি মনে করি যে একটা আপতকালীন টাইপের বাজেট হওয়া উচিত। জনস্বাস্থ্য খাতে বিনিয়োগ আসলে পরোক্ষভাবে অর্থনৈতিক বিনিয়োগ। কোনোভাবেই যেন চাহিদা ও যোগানের জটিলতার কারণে কৃষক ন্যায্য মূল্য হতে বঞ্চিত না হয়। তবে প্রচলিত বাজার ব্যবস্থাকে সক্রিয় রেখেই বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিচ্ছেন পরিকল্পনা মন্ত্রী। করোনার চাপের মধ্যে আমরা এটা করছি, আমরা এখানে সারা বিশ্বই করছি। এই বাজেটের বিশেষত্ব এটাই হবে, ব্যয়ের পুনর্বিন্যাসের প্রয়োজন হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী, যার সম্ভাব্য আকার হতে পারে 5,68,000 কোটি টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস মহামারীতে আশঙ্কাজনক হারে কমে গেছে প্রবাসী আয়। বিশ্বব্যাংক বলছে চলতি বছর 22% কমে যাবে বাংলাদেশের প্রবাসী আয়। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন সংকট মোকাবিলায় প্রয়োজন জাতীয় বাজেটে অভিবাসন খাতে বরাদ্দ বাড়ানো। মোশাহিদ রনির রিপোর্ট। সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনীতির সবচেয়ে শক্তিশালী সূচক প্রবাসী আয়। চলতি বছরের শুরুতেও তা ছিল গত বছরের তুলনায় 20% বেশি, কিন্তু কোভিড-19-এর আঘাতে সেই প্রবৃদ্ধি নেমে গেছে 9%। সংকট মোকাবিলায় বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বিদেশ ফেরতদের সামাজিক সুরক্ষা খাতের মাধ্যমে দেশের অর্থনীতিতে পুনঃপ্রতিষ্ঠার কথা বলছেন বিশেষজ্ঞরা। সহজ শর্তে ঋণ দেওয়া, যাতে করে তারা বিদেশে থেকে যে ধরনের দক্ষতা অর্জন করেছেন সেই দক্ষতা এখানে এসে ব্যবহার করে কিছু ক্ষুদ্র ব্যবসা চালু করতে পারেন। এছাড়া যারা একেবারে জীবিকার ঝুঁকিতে আছে তাদেরকে তো আর্থিক সহায়তা সামাজিক সুরক্ষা খাতের মাধ্যমে দিতে হবে। বাজেটটা বাড়ানো উচিত এবং প্রবাসীদের জন্য, বিশেষ করে যারা ফেরত আসলে যেন তারা আবার ঘুরে দাঁড়াতে পারেন, সে কারণটাতে আমি অন্ততপক্ষে মনে করি অন্ততপক্ষে 2 থেকে 3 হাজার কোটি টাকা আমাদের এই প্রবাসীদের রিটার্ন এবং রিইন্টিগ্রেশন ফেরত আসাদের এই সংকট মোকাবেলায় সামনের দিনগুলোতে থাকা উচিত। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে আসন্ন জাতীয় বাজেটে অভিবাসন খাতে নতুন কিছুর সম্ভাবনা কম থাকলেও পাঠানো টাকার উপর 2% প্রণোদনার পাশাপাশি চালু রয়েছে ঋণ ব্যবস্থা। 200 কোটি টাকার ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের সফট লোন এবং 500 কোটি টাকার আরেকটা প্রণোদনা প্যাকেজ, এবং গত বছরের যে 2% প্রণোদনার যে সুযোগ সেটি তো চলমান আছে। মানুষ যাতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তার কষ্টার্জিত রেমিটেন্স পাঠিয়ে এদেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন, সেই বিষয়টা আমরা বিভিন্নভাবে লোকজনকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। বিশেষজ্ঞরা বলছেন নতুন করে বিদেশ যাত্রা সচল আর ফেরত আসাদের আবার পাঠানোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন নতুন শ্রমবাজারের সন্ধান করা। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল জাতীয় সংসদে উত্থাপিত 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জীবন ও জীবিকার বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে এক ভিডিও কনফারেন্সে তিনি কথা বলেন। অর্থনীতিবিদ ও দলের ইশতেহারের সঙ্গে সমন্বয় করে এবারের বাজেট প্রণয়ন করা হবে বলেও জানান মন্ত্রী। অভিজ্ঞতার পরামর্শ, গবেষণা, পার্টির ইশতেহারের সাথে সমন্বয় করে বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট প্রণয়নে পরামর্শ নেওয়া হয় না বলে বিএনপি মহাসচিবের মন্তব্য সত্যের অপলাপ মাত্র। জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই গণমুখী কল্যাণমুখী বাজেট জাতীয় সংসদে আগামীকাল উত্থাপিত হবে। উত্তরের জনপদ রংপুর অঞ্চলের বাজারে 900 টাকা পর্যন্ত উঠেছে ধানের দাম গত 10 বছরের মধ্যে, যা সর্বোচ্চ। করোনার প্রভাবে খাদ্য সংকটের শঙ্কা আর সরকারের সময় উপযোগী পদক্ষেপে কৃষকরা এই মহাসংকটেও লাভের মুখ দেখছে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ ও বিপণন অধিদপ্তর। তারিকুল ইসলামের ক্যামেরায় রংপুর থেকে বিস্তারিত রতন সরকারের রিপোর্টে। করোনা বিপন্ন পৃথিবী, তবে প্রকৃতি বিমুখ করেনি উত্তরের কৃষকদের। অন্যান্য বছর কষ্টের ধান বাজারে নিয়ে দাম শুনে হতোদ্যম হলেও এবারের চিত্র ভিন্ন। প্রকার ভেদে 8 থেকে 900 টাকা ধানের এখন চলতি বাজার। চিকন ধানটা ওটা মনে করেন 900 আর মোটাটা 800। কৃষকেরা এবার সরকারকে ধান দেওয়ার মতো হবে না, মাঠে ধান বিক্রি করে যাচ্ছে আর কি। খোলা বাজারে যদি 1000 টাকার মতো ধান এসে যায়, সেক্ষেত্রে মানুষ তো এলএসডি গোডাউনে যাবে না, কারণ সেখানে হয়রানির শিকার হতে হয় অনেক।
কৃষি বিপণন বিভাগ বলছে, সঠিক সময়ে সরকারের ধান চাল কেনার পদক্ষেপে এবার শুরু থেকেই ধানের ভালো দাম পাচ্ছে কৃষকেরা। ৩৬ টাকা তো কম না, কিন্তু অনেক টাকা। ৩৬ টাকা এদিকে ২৬ টাকা, দুইটাই কিন্তু ভালো দর, যার ফলে একটু ওটার একটা বিশাল প্রভাব আছে মার্কেটে। কৃষি বিভাগ মনে করে সরকারের পদক্ষেপ আর খাদ্য সংকটের শঙ্কায় ব্যবসায়ীরা এবার কৃষককে ভালো দাম দিতে বাধ্য হয়েছে। ব্যবসায়ীরা বলেন আর আমাদের জনগণই বলেন, সবাই আমরা মোটামুটি ধারণা করছি যে আমাদের খাবার আমাদেরকেই তৈরি করতে হবে, আমাদেরকেই পোষাতে হবে, এবং এই জন্য খাদ্যের যে দাম কমবে বলে সারা বিশ্বে মনে হয় না, যার জন্যই আমার মনে হয় যে এবার ভালো দামটা পাচ্ছে। রংপুর বিভাগের ৮ জেলায় এবার ৩১ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য ছাড়িয়ে আরও ২ লাখ টন বাড়তি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এডিস মশা নিধনে পঞ্চম দিনের মতো বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল থেকে রাজধানীর মিরপুর পল্লবী এলাকার ৮টি জোনে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন আবাসিক, বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত 10টি ভবনের পরিত্যক্ত স্থানে জমানো পানিতে এডিসের লার্ভা পাওয়া যায়। পরে ভবন মালিকদের সচেতন করা হয়। পাশাপাশি মোবাইল কোর্টে 5টি মামলার মাধ্যমে মালিকদের 65,000 টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের মাঝে অসচেতনতা ও করোনার কারণে দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় ভবনের পরিত্যক্ত স্থানে এডিস মশার বিস্তার বেড়েছে। এছাড়া এদিন উত্তরা, গুলশান সহ উত্তর সিটির আরও অন্তত 9টি এলাকায় এই চিরুনি অভিযান চলে। আগামী 15 জুন পর্যন্ত এডিস মশা নিয়ন্ত্রণে উত্তর সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথভাবে এই অভিযান চালাবে। ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু আমরা লার্ভা পেয়েছি, এবং আপনি অবাক ব্যাপার হলো যে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলেছি প্রায় 40 মিনিট কিন্তু ওখানে আমাদের লোকজন জমাত হয়েছে, কথা বলেছে, এবং তার অ্যাডজাসেন্ট বাসাগুলোতেই কিন্তু তাদের মধ্যে কিন্তু দেখেন আমরা বারবার বলার পরেও তারা কিন্তু এরকম কোনো তাদের উদ্বেগ বা উৎকণ্ঠা নাই যে আমার এখানে আমরা একটু চেক করে দেখি যে ওনারা এইভাবে অভিযান চালাচ্ছে, একটু চেক করে দেখি। বাট এই জিনিসটাই আমি মনে করছি যে এখনও আমাদের মধ্যে অভাব আছে। তো এই আন্তরিকতা যদি অভাব থাকে তাহলে কিন্তু আসলে সিটি কর্পোরেশনের পক্ষে কিন্তু একা কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সাকিবের সাথে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, নেই কোনো দ্বন্দ্ব। মূলত ফেসবুকে লাইক, কমেন্ট পাওয়ার জন্যই সাকিব ও আমাকে ঘিরে বিভিন্ন গল্প সাজায় কিছু মানুষ। এমনটাই মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটারদের আন্দোলনকে পূর্ণ সমর্থন করেন তিনি, কিন্তু কেন ছিলেন না এমন প্রশ্নে কিছুটা এড়িয়ে গেছেন ম্যাশ। সাকিবের সাথে আমার কি সম্পর্ক এটা সাকিব খুব ভালো করে জানে। এখানে যারা খেলছে এখন কারো ক্যারিয়ারের শুরুর থেকে আমার সাথে এরকম রিলেশন ছিল না, কিন্তু একমাত্র সাকিব যার ক্যারিয়ারের শুরুর থেকেই আমার সাথে রিলেশন। সো এইগুলো স্রেফ তৈরি করা ছাড়া আর কিছুই না। আর এটা আমি নিশ্চিত আমারও কিছু যা আসে না, সাকিবেরও কিছু যা আসে না। এগুলো হয়তো বা তারা একটু ওই যে কমেন্ট, লাইক এইসবের উপরই তো বেস করে এখন আমরা চলি, ওইগুলো একটু বাড়ে, এগুলো একটু মানুষ দেখে দেখাইতে পারে, এই ছাড়া আর কিছুই। তখন খেলোয়াড়দের পক্ষেই তো আমি ওই রাত্রেই আমি আমার পেজে আমি জানিয়েছি যে আমি প্লেয়াররা যে দাবি করেছে তাদের সাথে একমত। সো আমি দ্বিমত পোষণ এখন করবো না, এর ডিটেলস নিয়ে আমি আর যাবো না, যেহেতু পক্ষে ছিলাম পক্ষেই আছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। হাজার ছাড়ালেও দেশে করোনায় মৃতের সংখ্যা, আজও মারা গেলেন 37 জন। একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় রেকর্ড 3,190 জন শনাক্ত। রাজধানীর পূর্ব রাজাবাজার লকডাউন। করোনা সংকটে কাজে লাগানো হচ্ছে না শিশু হাসপাতালের আইসিইউ শয্যা, কারণ জানা নেই কারো। চট্টগ্রামে কোভিড চিকিৎসায় বেসরকারি হাসপাতালে চরম অব্যবস্থাপনা। পদ্মা সেতুতে বসল 31তম স্প্যান। জাজিরা থেকে মাঝ নদীতে টানা 29টি স্প্যান দৃশ্যমান, 4.5 কিলোমিটারের বেশি। আগামী অর্থবছরের বাজেট ঘোষণা কাল, সম্ভাব্য আকার 5,68,000 কোটি টাকা। প্রবাসী আয়ে করোনার ধাক্কা সামলাতে বিশেষ বরাদ্দের দাবি। এবং রংপুর অঞ্চলে 1 দশকের মধ্যে ধানের দামের রেকর্ড, সংকটের মধ্যেও লাভের মুখ দেখায় খুশি কৃষক। সরকারের পদক্ষেপের প্রভাব বলছে কৃষি বিভাগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।